নলেন গুড়ের সুগন্ধ সুকান্তর নাকে ভেসে আসতেই তার ঘুমটা ভেঙে যায়। সুকান্ত ঘুমটা ভেঙে যেতেই সে বিছানা ছেড়ে উঠে ঘর থেকে বেরোতেই দেখতে পায় তার মা রত্নাদেবী উঠোনের এক কোনায় বসে মাটির উনুনে বিরাট কড়াইতে নলেন গুড় জাল দিচ্ছে। মাকে নলেন গুড় জাল দিতে দেখে সুকান্ত হাই তুলতে তুলতে প্রশ্ন করে, মা, তুমি এই সন্ধ্যাবেলায় নলেন গুড় জাল দিচ্ছ কেন? সুকান্তর প্রশ্ন শুনে রত্না ফুটন্ত নলেন গুড়ের কড়াইতে খুন্তি নাড়াতে নাড়াতে বলে ওঠে, কেন রে বাপ, তুই জানিস না কাল তো পৌষ সংক্রান্তি, তাই আজ রাতে পিঠে পুলি পায়েস আর পাটি সাপটা বানাবো বলেই তো নলেন গুড় জাল দিচ্ছি। ও, কাল তো পৌষ সংক্রান্তি, ভুলেই গিয়েছিলাম। তা মা, তোমার পিঠে পুলি পায়েস বানানোর জন্য কিছু কি লাগবে বলো, আমি বাজার থেকে এনে দেবো। হ্যাঁ, সে তো লাগবেই বাবা। কি কি লাগবে বলো মা? তুই বরঞ্চ বাজার থেকে একটু চিনি, ময়দা আর মধুগোয়ালের বাড়ি থেকে 4 পোয়া দুধ নিয়ে আয়। দুধ পুলি আর পায়েসে লাগবে, বুঝেছিস? আচ্ছা মা। এই কথা বলে সুকান্ত যেই বাড়ি থেকে বেরোতে যাবে অমনি বিকাশ এসে বাড়ির গেটের সামনে দাঁড়ায়। ও সুকান্তকে বাড়ি থেকে বেরোতে দেখে প্রশ্ন করে ওঠে, কিরে সুকান্ত, কোথায় যাচ্ছিস? এই তো বাজারে যাচ্ছি, কাল পৌষ সংক্রান্তি, মা বাড়িতে পিঠে পুলি বানাবে বলে পিঠে পুলির জন্য দুধ ময়দা এইসব কিনতে যাচ্ছি। তা তুই আমার বাড়িতে বিকাশ, কি ব্যাপার? বিল্টুদা চায়ের দোকানে চল, ওইখানে কৌশিক আর অমিত তোর জন্য অপেক্ষা করছে। গতকাল তুই কলকাতা থেকে ফিরেছিস বলে সেই খবর আমার থেকে জানতে পেরে সকাল সকাল আমাকে তোর বাড়ি পাঠিয়েছে, যাতে তোকে নিয়ে আসি আমাদের আড্ডায়, মানে বিল্টুদার চায়ের দোকানে। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছিলাম বাজার করে জলখাবারটা খেয়ে নিয়ে কৌশিকদের বাড়ি যাওয়ার আগে তোরা আর অমিতের বাড়ি গিয়ে তোদেরকে কৌশিকের বাড়ি ডেকে নিয়ে গিয়ে আমরা তিনজন আড্ডা মারি। তা তুই যখন এসেই পড়েছিস, চল বেল্টুদার চায়ের দোকানে চল। এই কথা বলে সুকান্ত বিকাশের সঙ্গে বিল্টুদার চায়ের দোকানের উদ্দেশ্যে রওনা দেয়। বিল্টুদার চায়ের দোকানে বিকাশ, অমিত, কৌশিক, সুকান্ত এই 4 বন্ধু মিলিত হওয়ার পর বেশ কিছুটা সময় ধরে তারা নানান গল্পগুজব ও হাসি ঠাট্টায় মেতে থাকে। বেশ কিছুক্ষণ তারা 4 জন নানান গল্পে মুশগুল থাকে। কৌশিক গরম চায়ের ভারে চুমুক দিতে দিতে আর 3 জন বন্ধুদের উদ্দেশ্যে বলল, এই আমার মাথায় একটা প্ল্যান এসছে, তোদেরকে বলবো। কি প্ল্যান বল কৌশিক, একটু শুনি। আজ ভোর রাতে ওই পালদের পুকুরে মাছ ধরতে যাবি আমার সঙ্গে? আমার কাছে খবর আছে পালদের পুকুরে নাকি ভালো ভালো বড় বড় মাছ ছেড়েছে। হ্যাঁ হ্যাঁ, মাছ ধরতে যাব, অনেকদিন হয়ে গেল মাছ ধরিনি আমরা 4 বন্ধু মিলে। 3 জনের কথার মাঝে হঠাৎ সেই সময় বিল্টুদা ফুটন্ত চায়ের মধ্যে দুধ ঢালতে ঢালতে বেশ ভয় মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, খবরটা তোমরা দাদা বাবুরা, ভোর রাতে পালদের পুকুরে যেও না, গেলে কিন্তু তোমাদের বিপদ হবে। ওই পুকুর যে ভালো নয়। বিল্টুদা, তুমি ওই পুকুরে যেতে বারণ করেছো কেন? আর ওই পুকুরটা ভালো নয় কেন? ওই পুকুরে কি আছে? প্রেত আছে দাদা বাবুরা, প্রেত আছে। রাইতে হইলে ওই পুকুরের ধারে লাল পেরে সাদা শাড়ি পরিহিতা এক মহিলাকে চুল ছাড়া অবস্থায় ঘুরতে দেখা যায়। সেই সঙ্গে ওই মহিলাকে কাঁচা মাছ চিবিয়ে খেতে দেখা যায়। রাতে বা ভোরে যেই ওই পুকুরে ভুল করে মাছ ধরতে যায়, সেই মরে ওই প্রেতের কবলে পড়ে। হুস বিট্টুদা, তুমি এই আধুনিক প্রযুক্তির যুগে দাঁড়িয়ে কি উল্টোপাল্টা অবাস্তব কথা বলছো? আজকালকার দিনে ভূত প্রেত আছে নাকি? আর তুমি এই গ্রামের অশিক্ষিত লোকেদের কথায় কান দিও না তো। জানো তো, গ্রামে কোনো একটা ঘটনা ঘটলে সেই ঘটনাকে তিলকে তাল ওরা ভালোভাবে করে। হ্যাঁ কৌশিক, তুই একদম ঠিক কথা বলেছিস। আর হ্যাঁ বিল্টুদা, তুমি তোমার কানটা আর মুখটা একটু বন্ধ রাখো দেখিনি। তা কৌশিক, কখন বেরোবি, সময়টা বলতো তুই? ভোর 5টা নাগাদ তোরা উঠতে পারবি? আরে হ্যাঁ হ্যাঁ, উঠতে পারবো। ঠিক আছে, আমি ভোর 5টা নাগাদ তোদের বাড়ি বাড়ি ডাকতে যাব, ঠিক আছে? এই কথা বলে কৌশিক হাত ঘড়ির দিকে তাকাতে দেখল রাত 9টা বাজে। হাত ঘড়িতে রাত 9টা বাজে দেখে কৌশিক তার 3 বন্ধুদের দিকে তাকিয়ে বলে ওঠে, এই তোরা সব বাড়ি যা, বাড়ি গিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়।
না হলে কাল ভোরে উঠতে পারবি না। আমি বাড়ি যাই, আমাকেও তো ভোর ভোর উঠতে হবে। এরপর ওরা 4 বন্ধু চা খাওয়া শেষ করে যে যার বাড়িতে চলে যায় শীতে কাঁপতে কাঁপতে। হ্যালো এভরিওয়ান, আমি দিবেন্দু দাস রয়েছি আপনাদের সাথে বঙ্গকথা ইউটিউব চ্যানেলে। আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে, আমাদের চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আমাদের চ্যানেলের নতুন নতুন গল্পগুলো তাহলে আপনারা শুনতে পারবেন। আজ আপনারা শুনবেন লেখিকা শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে গ্রাম বাংলার একটি হাড় হিম করা ভয়ের গল্প, শীতের রাতে পালদের পুকুর পাড়ে। গল্প পাঠে এবং গল্পের সূত্রধার ছিলাম আমি দিবেন্দু দাস। শুরু হচ্ছে আজকের গল্প। গভীর রাত, চারিদিকে ঘন অন্ধকারের মাঝে মেহুলডিঙি গ্রামের উত্তরে জঙ্গল থেকে ঘন ঘন শিয়ালের হোক্কা হওয়া ডাক যখন শোনা যাচ্ছে, সেই সময় একটা হিস হিসে কণ্ঠস্বর সুকান্তের ঘুমের মধ্যে শুনতে পায়। এই সুকান্ত, সুকান্ত, ভোর 5টা বাজে, মাছ ধরতে যাবি না? বন্ধু জন্নার বাইরে থেকে কৌশিকের গলা ভেসে আসতেই সুকান্তর ঘুমটা ভেঙে যায়। সুকান্ত ঘুমটা ভেঙে যেতেই সে বিছানা ছেড়ে উঠে জানলা খুলে দেখে তাদের বাড়ির পেছনের বাগানে কৌশিক দাঁড়িয়ে আছে, একটা গায়ে মোটা চাদর মুড়ি দিয়ে। বাইরে ঘন অন্ধকার ও সেই সঙ্গে ঘন কুয়াশা থাকার জন্য সুকান্ত কৌশিকের মুখটা ভালো করে দেখতে পেল না। সুকান্তকে জানলা খুলতে দেখে কৌশিক বলে ওঠে হিস হিসে কণ্ঠে, কিরে, ভোর 5টা বাজতে চললো, আজ আমাদের পালদের পুকুরে মাছ ধরতে যাওয়ার কথা না? তুই কি সেটা ভুলে গেলি একেবারে? তাড়াতাড়ি তৈরি হ, বেরিয়ে আয় বলছি। না রে কৌশিক, একদম ভুলিনি। তুই দাঁড়া, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। এই কথা বলে সুকান্ত 3-4 মিনিট পর তৈরি হয়ে ছিপ নিয়ে বাড়ি থেকে চুপিসারে বেরিয়ে পড়ে, যাতে বাড়ির লোক টের না পায়। এরপর সুকান্ত বাড়ির বাইরে বেরোতেই দেখে কৌশিক তার বাড়ি থেকে 7 হাত দূরে দাঁড়িয়ে আছে। আর কৌশিক তার মুখ থেকে শুরু করে সারা গাটাকে এমনভাবে মোটা চাদরটা দিয়ে জড়িয়ে রেখেছে যেন সুকান্ত কৌশিকের মুখটা ভালো করে দেখতেই পেল না। এরপর সুকান্ত কৌশিকের দিকে ধীরে ধীরে এগিয়ে যায় আর অন্ধকার পরিবেশে চারিদিকে তাকাতে তাকাতে বলে ওঠে, এই কৌশিক, এর চারিদিকের পরিবেশটা দেখে মনে হচ্ছে তো এখন রাত 3টে বাজে। ভোর 5টা বাজে দেখে তো মনে হচ্ছে না। চল তাতেই চল, একটু পরেই সকাল হয়ে গেলে ওই শয়তান মুখ পোড়া মুকুন্দ মোহন পাল আর ওদের পুকুরে নামতে দেবে না। চল চল চল। এই কথা বলে কৌশিক সুকান্তর হাতটা ধরতেই সুকান্তর হাতটা ছিপটাকে সরিয়ে নিয়ে বলে ওঠে, এই কৌশিক, তোর হাতটা এইরকম মরা মানুষের মতো ঠান্ডা লাগছে কেন বলতো? সুকান্তের প্রশ্ন শুনে কৌশিক সুকান্তর দিকে তাকিয়ে হিস হিসে কণ্ঠে বলে ওঠে, আসলে শীতের বেলায় বেরিয়েছি তো, হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গেছে রে। এরপরে সুকান্ত বেশি কথা না বাড়িয়ে গ্রামের অন্ধকারের কুয়াশাচ্ছন্ন পথ ধরে কৌশিকের সঙ্গে চলতে লাগলো। চলতে চলতে সুকান্ত প্রশ্ন করে ওঠে, হ্যাঁ রে কৌশিক, বিকাশ আর অমিত ওরা আসবে না? সুকান্ত দেখল তার এই প্রশ্ন শুনে কৌশিক কোনো উত্তর দিল না, নিজের মতোই পথ চলতে লাগলো। কৌশিককে আগে আগে হাঁটতে দেখে সুকান্ত জিজ্ঞেস করলো, কি রে কৌশিক, তোর কি হয়েছে বলতো? তুই আমার সঙ্গে কোনো কথা বলছিস না কেন? আর তুই আগে আগে হাঁটছিসই বা কেন? সুকান্তর এবারও দেখল তার প্রশ্নে কৌশিক কোনো উত্তর দিল না, চুপচাপ নিজের মতোই হাঁটতে লাগলো। কৌশিককে কোনো উত্তর দিতে না দেখে সুকান্ত আর কোনো প্রশ্ন না করে নিজের মনেই হাঁটতে লাগলো আর নিজের মনে মনে প্রশ্ন করতে থাকে, কৌশিক কি কোনো কারণে আমার উপর রাগ করেছে? কিন্তু কি কারণে রাগ করেছে? সুকান্ত যখন হাঁটতে হাঁটতে নিজের মনে মনেই প্রশ্নগুলো করছিল, ঠিক সেই সময় হঠাৎ করে সুকান্ত দৃষ্টি আপনা থেকেই কৌশিকের পায়ের পাতার দিকে চলে গেল। সে দেখে কৌশিকের পায়ের পাতা দুটো উল্টো দিকে ঘোরানো। এরকম অদ্ভুত দৃশ্য দেখে সুকান্ত ভয় মিশ্রিত কাঁপা কাঁপা গলায় কৌশিককে প্রশ্ন করে ওঠে, এই কৌশিক, তো তোর পায়ের পাতা দুটো উল্টো দিকে ঘোরানো কেন? হ্যাঁ,
তোর পায়ে কি হয়েছে? সুকান্তর প্রশ্ন শুনে কৌশিক সুকান্তর দিকে তাকায় আর হিসহিসে গলায় একটা খ্যাকখ্যাকে হাসি হেসে বলে ওঠে, তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে একেবারে সুকান্ত? তুই ভালো করে তাকিয়ে দেখ, আমার পায়ের পাতা ঠিকই আছে, কেন উল্টো হয়ে থাকবে? কৌশিকের কথা শুনে সুকান্ত কৌশিকের আবার পায়ের দিকে তাকায়, কিন্তু ঠিকই তো, সবই তো স্বাভাবিক। সুকান্ত আর কোনো কৌশিককে এই বিষয়ে কোনো প্রশ্ন করল না, শুধু মনে মনে বলতে থাকে, আমি কিছুক্ষণ আগে যে অদ্ভুত দৃশ্যটা দেখলাম সেটা কি সত্যিই নাকি চোখের ভ্রম? সুকান্ত যখন নিজের মনে মনে এই প্রশ্নগুলো করছিল, ঠিক সেই সময় সুকান্তর পাশ থেকে একটা কালো মোটা রঙের বিড়াল বিশ্রী সুরে ম্যাও ম্যাও করে ডাকতে ডাকতে দৌড়ে চলে গেল। এমনভাবে বিড়ালের ওই বিশ্রী ডাকটা শুনে সুকান্তর মনের মধ্যে একটা অজানা ভয়ের আতঙ্ক দামামা বেজে উঠল। মনে মনে ভয় মিশ্রিত কণ্ঠে সে বলল, বিড়ালটা ওই রকম বিশ্রী সুরে ডাকতে ডাকতে আমার পাশ থেকে এরকম দৌড়ে চলে গেল কেন? আচ্ছা, এই বিড়ালের বিশ্রী ডাকে আমার জীবনে কোনো অশুভ বিপদ ঘনিয়ে আসছে না তো? সুকান্ত যখন মনে মনে এই কথাগুলো বলছিল, ঠিক সেই সময় কৌশিকের হিসহিসে গলা ভেসে আসে, এই সুকান্ত, আমরা পালদের পুকুরে এসে গেছি, তুই ছিপ নিয়ে তৈরি তো? হ্যাঁ হ্যাঁ, আমি তৈরি। আয়, আমার সঙ্গে আয় পুকুরে। এই কথা বলেই কৌশিক তার হাতের ছিপ নিয়ে ধীরে ধীরে পুকুরে নামে, সেই সঙ্গে সুকান্তও নামে। দুজনে পুকুরে নামার পর কৌশিক বলে ওঠে হিসহিসে কণ্ঠে, শোন সুকান্ত, তুই সেই ছোটবেলায় ক্লাস 7-এ পড়াকালীন আমাদের সঙ্গে মাছ ধরতিস। এরপর মাঝে 10 বছর কেটে গেছে, তুই এই গ্রামে ছিলিস না, কলকাতায় ছিলিস। কলকাতায় দীর্ঘ 10 বছর থাকতে থাকতে তুই কলকাতার আদব কায়দায় রপ্ত করতে করতে হয়তো মাছ ধরা ভুলে গেছিস। তাই কিভাবে মাছ ধরছি আগে দেখে নে, তারপর তুই ধরিস, কেমন? আচ্ছা ঠিক আছে। এরপর কৌশিক একটাও কথা না বাড়িয়ে পুকুরের জলে ছিপ ফেলে একটা একটা করে মাছ তুলে ঝুড়িতে রাখে। বেশ অনেকক্ষণ ধরে কৌশিকের এই কার্য চলার পর কৌশিক মাছ ধরা থামিয়ে সুকান্তর দিকে তাকিয়ে বলে ওঠে, নে, এবার তোর পালা। এরপর সুকান্ত কৌশিকের কথা অনুযায়ী তার হাতে ধরা ছিপটা পুকুরের জলে ফেলে একের পর এক মাছ তুলতে থাকে আর ঝুড়িতে রাখতে থাকে। সুকান্ত বেশ কিছুটা সময় ধরে মন দিয়ে মাছ ধরার পর হঠাৎ করে তার কানে একটা কচমচ করে কিছু একটা চিবানোর আওয়াজ ভেসে আসে। কচমচ করে চিবানোর আওয়াজটা সুকান্তর কানে ভেসে আসতেই সে মাছ ধরা থামিয়ে বলে ওঠে, কচমচ করে চিবানোর একটা আওয়াজ আসছে না এই পুকুর পাড়ের আশপাশ থেকে? এই ভোর রাতে কে কি খাচ্ছে? এই কথা বলে সুকান্ত তার পাশে ফিরে যেই তাকাতেই যাবে, একটা দৃশ্য দেখে তার বুকের ভেতরটা হিম হয়ে গেল। একটা বিশ্রী ভয়ঙ্কর কদাকার দেখতে একটা মহিলা তার পাশে বসে আছে আর তার পুকুর থেকে কিছুক্ষণ আগে তোলা কাঁচা মাছগুলো ঝুড়ি থেকে তুলে কচমচ করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আর বিশ্রী ধরনের একটা খ্যাকখ্যাকে হাসি হাসছে। সুকান্ত ভয় মিশ্রিত কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করে উঠল, আপনি কে? এই পুকুর পাড়ে আপনি কি করছেন? সুকান্তর প্রশ্ন শুনে ওই ভয়ঙ্কর রূপী মহিলাটি সুকান্তর দিকে লাল লাল জ্বলন্ত দৃষ্টি দিয়ে তাকিয়ে তারপর ঝুড়ি থেকে একটা কাঁচা বড় মাছ তুলে একটা বিশ্রী ধরনের খ্যাকখ্যাকে হাসি হেসে নাকি সুরে বলে উঠল, এই ছোকরা, মাছ খাবি? মাছ, কাঁচা মাছ খাবি তুই? দেখ আমি কেমন কাঁচা মাছ খাচ্ছি। মহিলাটির রূপ আর কথাগুলো সহ্য করতে না পেরে পুকুর পাড়েই গোঙাতে গোঙাতে অজ্ঞান হয়ে পড়ে যায় সুকান্ত। এইটো বাসন মাঝে মাঝে রত্না দেবী বলে উঠে বেশ চিন্তিত মুখে, সকাল থেকে বাবুকে দেখতে পাচ্ছি না, ও যে এই 7 সকালবেলায় কোথায় গেল কে জানে। রত্নাদেবী যখন বাসন মাঝে মাঝে এই কথাগুলো বলছিল, ঠিক সেই সময় বাড়ির বাইরে থেকে একটা গলা শোনা যায়। ও কাকিমা, আরে বাড়িতে আছো নাকি? বাড়ির বাইরে থেকে একটা গলা শুনে
রত্নাদেবী বাসন মাজা থামিয়ে দিয়ে বলে ওঠে, এটা শান্তনুর গলা না? সাত সকালে ও আবার কি করতে এসেছে? এই কথা বলে রত্নাদেবী বালতির জলে হাত ধুয়ে কুয়োর তলা ছেড়ে বাড়ির সদর দরজার কাছে যেতেই শান্তনু রত্নাদেবীকে দেখে গোল গোল চোখ করে বেশ ভয় মিশ্রিত উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, কাকিমা, কাকিমা, পালদের পুকুরে চলো তাড়াতাড়ি। কেন রে? পালদের ওই ভুতুড়ে পুকুরে সাত সকালে যেতে যাব কেন? কি হয়েছে কি? তোমার ছেলে সুকান্ত ওই পালদের ভুতুড়ে পুকুরের ধারে যে অজ্ঞান হয়ে পড়ে আছে। হ্যাঁ, বলিস কি তুই শান্তনু? তা ওই অভিশপ্ত ভুতুড়ে পুকুর পাড়ে কি করতে গিয়েছিল যে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে? জানি না কাকিমা, তোমার ছেলে ওই ভুতুড়ে পুকুরে কি করতে গিয়েছিল। ও বাড়ি আসার পর সুস্থ হলে ওকে বরঞ্চ জিজ্ঞাসা করো ও পুকুর পাড়ে কি করতে গিয়েছিল। এখন চলো তো তাড়াতাড়ি আমার সঙ্গে। এরপর রত্নাদেবী আর শান্তনুর সাথে কথা না বাড়িয়ে পালদের পুকুরের উদ্দেশ্যে রওনা দেয়। পালদের পুকুরের সামনে যেতেই রত্নাদেবী দেখে পুকুরের সামনে তাদের গ্রামেরই কিছু লোক ভিড় করে দাঁড়িয়ে আছে আর নিজেদের মধ্যে কিসব যেন ফিসফিস করে কথা বলছে। পুকুর পাড়ে গ্রামের মানুষদের ভিড় দেখে রত্নাদেবী সেই ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে যেতে যে দৃশ্য দেখল তা হলো সুকান্ত পুকুরের একদম কিনারায় অজ্ঞান অবস্থায় ওবর হয়ে পড়ে আছে। রত্নাদেবী কাঁদতে কাঁদতে সুকান্তর কাছে ছুটে যায়। তারপর সুকান্তর মাথাটা কোলে তুলে কাঁদতে কাঁদতে বলল, এই এই সুকান্ত বাপ, কি হয়েছে তোর? তুই পুকুর ধারে এসে অজ্ঞান হয়ে পড়ে আছিস কেন? এই কথা বলেই রত্নাদেবী খুব কাঁদতে লাগে আর সুকান্তর চোখে মুখে সে জলের ছিটা দিতে থাকে। বেশ কিছুক্ষণ ধরে সুকান্তর চোখে মুখে জলের ছিটা দেওয়ার পরে সুকান্ত ধীরে ধীরে চোখ মেলে, তারপর তাকিয়ে উঠে বসে ধীরে ধীরে। সুকান্ত জ্ঞান ফিরে সে উঠে বসতেই রত্নাদেবী আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে প্রশ্ন করে, কি রে সুকান্ত, বল না বাবা, কি হয়েছে তোর? তুই পুকুর ধারে অজ্ঞান হয়ে পড়েছিলিস কেন? কি হয়েছিল তোর? শরীর খারাপ হয়েছিল নাকি? বল আমাকে। রত্নাদেবীর প্রশ্ন শুনে সুকান্ত একটা অদ্ভুত লাল রক্তরাঙার দৃষ্টি দিয়ে রত্নাদেবীর দিকে তাকায়। তারপর হিস হিসে কণ্ঠে বলে ওঠে, মা, আজ আমার খুব কই মাছের ঝাল খেতে ইচ্ছে করছে। তুমি আমাকে কই মাছের ঝাল রান্না করে দেবে একটু? সুকান্তর মুখে এই কথা শুনে রত্নাদেবী একটু অবাক হয়ে যায়। তারপর সে বলে ওঠে, আজ তো শনিবার, তার উপর আজ পৌষ সংক্রান্তি। আজ আমরা নিরামিষ আহার করি, তুই জানিস না বাবু? আজ তো বাড়িতে মাছ মাংস ঢোকানো বারণ আছে, যে তার মধ্যে আজ আবার বাড়িতে লক্ষ্মী পুজো। না মা, আজ আমি কোনো নিরামিষ খাবার খাবো না। তুমি আমাকে ঝাল ঝাল কই মাছ রান্না করে দাও, আমি ওটাই খাবো। যাও, বাজার থেকে মাছ কিনে নিয়ে আসো। না বাবা, আজ বাড়িতে লক্ষ্মী পুজো, আজ আমি বাড়িতে কোনো মাছ মাংস রান্না করব না। আমি তোকে কথা দিচ্ছি, আমি কাল তোকে ঝাল ঝাল করে কই মাছ রান্না করে দেব। চল এখন বাড়ি চল আমার সঙ্গে, লক্ষ্মী পুজো জোগাড় করবি, চল। এই কথা বলে রত্নাদেবী সুকান্তকে নিয়ে যেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে যাবে ঠিক সেই সময় পিছন দিক থেকে একটা ক্ষণক্ষণে গলায় কিছু একটা রত্নাদেবীর কানে ভেসে আসে। বৌমা, সুকান্তকে দেখে আর ওর কথাবার্তা শুনে আমার খুব একটা ভালো ঠেকলো না। তুমি যত তাড়াতাড়ি পারো ওকে একটা তান্ত্রিক বা গুণিনের কাছে নিয়ে যেও কিন্তু। রত্নাদেবী পিছন দিকে তাকিয়ে দেখে ক্ষণক্ষণে গলায় এই কথাগুলো পেছন থেকে বলে চলেছে এই গ্রামেরই মোড়ল কৃষ্ণকান্ত গাঙ্গুলির বাবা হরিহর গাঙ্গুলি। হরিহর গাঙ্গুলির মুখে এই কথাগুলো শুনে রত্নাদেবী চিন্তিত গলায় বলে ওঠে, মেসোমশাই, হঠাৎ আপনি সুকান্তকে নিয়ে কথাগুলো বলছেন কেন? ওর কথাবার্তার মধ্যে কি এমন দেখলেন যে ওকে আপনি তান্ত্রিক বা গুণিন দেখাতে বলছেন? আমি এখন ওর সামনে ওর সম্পর্কে কিছু খুলে বলতে পারবো না। তোমাকে যেটা বললাম সেটা দয়া করে শোনো। তুমি যদি না শোনো আমার কথা, এতে তোমাদেরই বিপদ হবে। এই কথা বলে বৃদ্ধ হরিহর গাঙ্গুলি বাড়ির দিকে হন হন করে রওনা দেয়। সকালে এই ঘটনা ঘটে যাওয়ার পর দুপুরে একটা অদ্ভুত ঘটনা ঘটে। সন্ধ্যাবেলায় লক্ষ্মী পুজোর ভোগের জন্য রত্নাদেবী রান্নাঘরে বসে খিচুড়ি রান্না করছিল। ঠিক সেই সময় রত্নাদেবীর কানে একটা কচমচ করে কিছু একটা চেবানোর আওয়াজ কানে ভেসে আসে। রত্নাদেবী রান্না করা থামিয়ে বলে ওঠে, উঠোন থেকে কিছু একটা কচমচ করে চিবিয়ে খাওয়ার আওয়াজ আসছে না? দুপুরবেলায় কে কি খাচ্ছে? রত্নাদেবী এই কথা বলে
রান্না করা থামিয়ে রান্নাঘর থেকে বেরোতে রত্নাদেবী যা দৃশ্য দেখতে পায় তা দেখে রত্নাদেবীর দুই চোখ বিস্ফারিত হয়ে যায়। রত্নাদেবী বিস্ফারিত দৃষ্টিতে দেখে সুকান্ত উঠোনের মাঝখানে দুই হাত পা ছড়িয়ে বসে কোথা থেকে আস্ত বড় একটা কই মাছ ধরে এনে সেটা কাঁচা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আর একটা বিশ্রী ধরনের খ্যাকখ্যাকে হাসি হাসছে। সুকান্তর এই ধরনের অদ্ভুত কাণ্ড দেখে রত্নাদেবী রাগে চিৎকার করে ও খানিকটা ভয় মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, হে সুকান্ত, আজ বাড়িতে লক্ষ্মী পুজো, তোকে বারণ করলাম বাড়িতে আজ মাছ মাংস আনবি না। তুই আমার কোনো কথা শুনলি না তো? তুই বাড়িতে আজ মাছ ঢোকালি সেই? হ্যাঁ, যা যা মাছটা গিয়ে ফেলে দিয়ে যা। আর তুই এইভাবে কাঁচা মাছ চিবিয়ে চিবিয়ে কাটছিস কেন? তোর মাথাটা কি একেবারে গেছে নাকি? রত্নাদেবীর এই কথা শুনে সুকান্ত মাছ খাওয়া থামিয়ে লাল জ্বলন্ত দৃষ্টি দিয়ে রত্নাদেবীর দিকে তাকায়। এরপর একটা বিশ্রী ধরনের খ্যাকখ্যাকে হাসি হেসে মেয়েলি কণ্ঠে উত্তর দেয়, তুমি তো আর আমাকে মাছ খেতে দিলে না আজ। আমি যে মাছ খেতে বড্ড ভালোবাসি, তাই তো আমি বাজার থেকে মাছ কিনে এনে খাচ্ছি। কি সুন্দর খেতে মাছটা। সুকান্ত এই কথা বলে আবার কাঁচা কই মাছটা কচমচ করে চিবিয়ে চিবিয়ে খেতে লাগে আর একটা বিশ্রী ধরনের খ্যাকখ্যাকে হাসি হাসতে লাগে। সুকান্তকে মেয়েদের মতো কথা বলতে দেখে রত্নাদেবী কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, এই সুকান্ত, কি হয়েছে রে তোর? তুই এভাবে মেয়েদের মতো কথা বলছিস কেন? রত্নাদেবী দেখল তার প্রশ্নে সুকান্ত কোনো উত্তর না দিয়ে হাতে ধরে থাকা কাঁচা কই মাছটা চিবিয়ে চিবিয়ে মন দিয়ে খাচ্ছে। সুকান্তকে এইরকম অদ্ভুত এবং অস্বাভাবিক ধরনের আচার আচরণ করতে দেখে রত্নাদেবী বুঝতে বাকি রইল না যে ওই ভুতুরে পালদের পুকুরে গিয়েই এই অস্বাভাবিক ঘটনা ঘটেছে হয়তো সুকান্তর সাথে। এরপর রত্নাদেবী তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে ঠাকুর ঘরে যায়। ঠাকুর ঘরে গিয়ে সিংহাসনে মাথা থেকে ছোট একটা গঙ্গা জলের বোতলটা নিয়ে এসে বোতল থেকে কিছুটা গঙ্গা জল হাতে ঢেলে নিয়ে সুকান্তর মাথা থেকে শুরু করে সারা শরীরে ছেটাতেই সুকান্ত সঙ্গে সঙ্গে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। সুকান্ত অজ্ঞান হয়ে পড়ে যেতেই রত্নাদেবী সুকান্তর মুখের দিকে তাকিয়ে বলে ওঠে বেশ চিন্তিত গলায়, সুকান্ত এরকম অদ্ভুত অস্বাভাবিক আচার আচরণ কেন করছে? আর হরিহর মেজমশাই বা সুকান্তকে নিয়ে গুণিন বা তান্ত্রিকের কাছে যেতে বললেন কেন? কি এমন হয়েছে ওর যে হঠাৎ উনি এমন কথা বললেন? রত্নাদেবী চিন্তিত গলায় এই কথাগুলো বলছিল। ঠিক সেই সময় রত্নাদেবীর কানে কোথা থেকে ভেসে আসে, মা, উঠোনে কাঁচা কই মাছ পড়ে আছে কেন? আজকের পুজোর দিনে বাড়িতে কে কাঁচা কই মাছ আনলো? রত্নাদেবীর কানে সুকান্তর গলা যেতেই রত্নাদেবী ভয়ে চমকে উঠে উঠোনের দিকে তাকাতেই দেখে ইতিমধ্যে সুকান্তর জ্ঞান ফিরে এসে সে শটাক উঠোনের মধ্যে দাঁড়িয়ে আছে। সুকান্তকে উঠোনের মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখে আর ওর ওই কথাগুলো শুনে রত্নাদেবী বলে ওঠে, তুই তো কাঁচা মাছ এনেছিস আর সেটাই কাটছিলিস একটু আগে, তোর মনে নেই? তোকে কাঁচা মাছ খেতে দেখে আমি তোকে যে ধমক দিতে গেলাম তখনই তো তুই আমাকে উল্টো পাল্টা কথা শোনালি। মা, তুমি কি ভুলভাল কথা বলছো বলো তো? তোমার মাথাটা কি একেবারে গেছে? আমি বাজার থেকে মাছ কিনে এনে কাঁচা চিবিয়ে খাচ্ছিলাম। আমার মাথাটা কি গেছে না আমাকে ভূতে ধরেছে যে আমি কাঁচা মাছ খাবো? তুমি ঘর দুপুরে রান্না করতে করতে কি স্বপ্ন দেখছিলে বলো তো? সুকান্তকে স্বাভাবিকভাবে আচরণ করতে দেখে রত্নাদেবী খানিকটা অবাক হয়ে ওঠে ঠিকই, কিন্তু এই বিষয়ে সুকান্তর সঙ্গে আর কোনো কথা বাড়ালেন না। রান্নাঘরে পুজোর ভোগ রান্না করে চলে যায় তিনি। দুপুরে বাড়িতে অদ্ভুত অস্বাভাবিক এইরকম ঘটনা ঘটার পর সন্ধ্যাবেলায় লক্ষ্মী পুজোর সময় আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে। লক্ষ্মী পুজো শেষ হওয়ার পর পুরোহিত মশাই জ্বলন্ত পঞ্চপ্রদীপটা রত্নাদেবীর হাতে দিয়ে বলে ওঠেন, বৌমা, এই পঞ্চপ্রদীপের তাপ তুমি বাড়িতে সবার মাথায় মাথায় দিয়ে দাও। এই তাপ বাড়ির চারদিকে ছড়িয়ে দাও, এতে তোমার বাড়ির ও বাড়ির সকলের মঙ্গল হবে। পুরোহিত মশাই এই কথা বলে রত্নাদেবীর হাতে পঞ্চপ্রদীপটা দিতেই রত্নাদেবী পঞ্চপ্রদীপটা হাতে নিয়ে ঠাকুর ঘর ছেড়ে উঠে যেতে বাইরে যায় তাপ দেওয়ার জন্য। ঠিক সেই সময় রত্নাদেবীর কানে দুপুরের মতোই কচমচ করে কিছু চিবিয়ে খাওয়ার আওয়াজ আসে। রত্নাদেবীর কানে কচমচ করে আওয়াজটা ভেসে আসতেই সে আলো আধারে অন্ধকার বারান্দার মাঝখানে থমকে দাঁড়িয়ে পড়ে। তারপর বারান্দার একদিকে
তাকাতে তাকাতে বলে ওঠে বেশ ভয় মিশ্রিত কণ্ঠে, বাড়ির আশপাশ থেকে দুপুরের মতো একটা কচর মচর চিবিয়ে খাওয়ার আওয়াজ আসছে তো। হ্যাঁ, এই ঘোর সন্ধ্যাবেলায় আবার কে কি খাচ্ছে? এই কথা বলে রত্নাদেবী যেই 2 পা এগিয়েছে, হঠাৎ করে তার আপনা থেকে দৃষ্টি চলে যায় কল ঘরের টিনের চালার দিকে। টিনের চালার দিকে রত্নাদেবীর দৃষ্টি যেতেই তার হাতে ধরা পঞ্চপ্রদীপ ও বারান্দার কুলিঙ্গিতে রাখা হ্যারিকেনের নিয়ন আলোয় যা ভয়ঙ্কর দৃশ্য দেখে তা হলো দুপুরের মতোই সন্ধ্যাবেলাতেও সুকান্ত কল ঘরের টিনের চালে পা ঝুলিয়ে বসে বসে একটা আস্ত বড় কাঁচা রুই মাছ কচমচ করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আর খাওয়ার মাঝখানে মাঝখানে একটা কান এঁটো করা বিশ্রী ধরনের হাসি হাসছে। ঘোর সন্ধ্যাবেলায় আবার এরকম অস্বাভাবিক আচরণ করতে দেখে সুকান্তকে কাপা কাপা গলায় চিৎকার করে পুরোহিত মশাইকে ডাকেন রত্নদেবী। ও পুরোহিত মশাই, পুরোহিত মশাই, তাড়াতাড়ি এদিকে আসুন, দেখে যান আমার ছেলেটা এরকম সকাল থেকে অদ্ভুত কাণ্ড কারখানা কেন করছে, আসুন না। রত্নদেবী চিৎকার শুনে পুরোহিত কল্যাণ চক্রবর্তী সঙ্গে সঙ্গে ঠাকুরঘর ছেড়ে বারান্দায় ছুটে আসে। তারপর সুকান্তকে ওই রকম ভয়ঙ্কর কাণ্ড কারখানা করতে দেখে পুরোহিত কল্যাণ চক্রবর্তী কাপা কাপা ভয় মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, বৌমা, এই সুকান্তর এই অস্বাভাবিক আচার আচরণ দেখে আমার কিন্তু খুব একটা ভালো লাগছে না। ওর মনে হয় ভূতে বা পিশাচে ধরেছে। তুমি ওকে দ্রুত সম্ভব ভালো একটা তান্ত্রিক বা গুণিনের কাছে নিয়ে যাও বড়। ও পুরোহিত মশাই, আপনি ওই কথা বলছেন? সকালে সুকান্তকে দেখে আমাদের গ্রামের মোড়ল কৃষ্ণকান্ত গাঙ্গুলির বাবা, ওই হরিহর মেসো মশাইও আপনার মতো একই কথা বলছেন। কিন্তু এই পলাশবনি গ্রামে ভালো তান্ত্রিক বা গুণিন আমি পাবো কোথায় ঠাকুর মশাই, বলেন তো? এই গ্রামে তো কোনো তান্ত্রিক বা গুণিন থাকে না, আর আমার সন্ধানেও নেই যে ওকে চট করে সেই তান্ত্রিক বা গুণিনের কাছে নিয়ে যাব। আমার সন্ধানে একজন ভালো তান্ত্রিক আছেন, উনি অবশ্যই পলাশবনি গ্রামে থাকেন না। পুরোহিত মশাই, ও পুরোহিত মশাই, আপনার সন্ধানে যদি কোনো তান্ত্রিক থাকে, ওনার নাম কি, উনি কোথায় থাকেন, একটু দয়া করে আমাকে বলুন না। ওনার নাম বীরেশ্বর ব্রহ্মানন্দ তান্ত্রিক। উনি এই পলাশবনি গ্রামের 2 গ্রামের পরেই থাকেন। গ্রামের নাম চন্ডিকাপুর। ওই চন্ডিকাপুর গ্রামে একটা বড় মা বর্গ ভীমার মন্দির আছে। উনি ওই মন্দিরেই থাকেন, সেই সঙ্গে ওই মন্দিরের পূজারী। পুরোহিত কল্যাণ চক্রবর্তীর মুখে বীরেশ্বর ব্রহ্মানন্দ তান্ত্রিকের পরিচয় জানতে পেরে রত্নাদেবী হাত জোর করে কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, পুরোহিত মশাই, আপনি এক্ষুনি দয়া করে মা বর্গ ভীমার মন্দিরে ওনার কাছে নিয়ে যাবেন আমার ছেলেটাকে। আমার ছেলেটাকে নিয়ে যেতেই হবে, ওকে বাঁচাতেই হবে। আমার সংসারের একমাত্র শিবরাত্রি চলতেও ও না থাকলে আমি বাঁচবো কি করে পুরোহিত মশাই? রত্নাদেবী যখন সুকান্তকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছিল পুরোহিত কল্যাণ চক্রবর্তীকে, ঠিক সেই সময় সুকান্ত আবার মেয়েদের মতো হিস হিসে কণ্ঠে বলে ওঠে, মরবে, তোর ছেলে আমার হাতে মরবে। ও কেন সেই দিন আমার পুকুরে মাছ ধরতে গিয়েছিল? ও কিছুতেই বাঁচবে না, ও মরবে। আমি ওকে আমার সঙ্গে নিয়ে যাব। সুকান্তকে অস্বাভাবিক আচার আচরণ ওই রকম ভয়ঙ্কর কণ্ঠ করাতে পুরোহিত কল্যাণ চক্রবর্তী ভয় মেশানো কাবা কাবা গলায় রত্নাদেবীর উদ্দেশ্যে বলল, বৌমা, আমাদের হাতে আর বেশি সময় নেই। তুমি যদি সুকান্তকে বাঁচাতে চাও তাহলে আমার সঙ্গে এক্ষুনি চন্ডিকাপুর গ্রামে চলো। এই কথা বলে পুরোহিত কল্যাণ চক্রবর্তী যেই রত্নাদেবীকে নিয়ে বাড়ি থেকে বেরোতে যাবে, ঠিক সেই সময় সুকান্ত হিস হিস কণ্ঠে মেয়েদের গলায় বলে ওঠে, পারবি না, তোদের ছেলেকে কিছুতেই আমার হাত থেকে বাঁচাতে পারবি না। চলো বৌমা চলো, আর বেশি দেরি করলেই এতে তোমারই ক্ষতি। বাবা ঠাকুর, আপনি তো সবই শুনলেন আমার ছেলে সুকান্তর বিষয়ে। আপনি দয়া করে আমার ছেলেটাকে বাঁচান। ওর যে ঠিক কি হয়েছে আমি কিচ্ছু বুঝতে পারলাম না। রত্নাদেবীর মুখ থেকে সুকান্ত সম্পর্কে সব কথা শোনার পর বীরেশ্বর ব্রহ্মানন্দ তান্ত্রিক ধীরে ধীরে চোখ মেলে তাকায় রত্নাদেবীর দিকে। তারপর গম্ভীর গলায় বলে ওঠে,
আপনার মুখে আপনার ছেলের সম্পর্কে এতক্ষণ ধরে যে যে কথাগুলো শুনলাম, শুনে মনে হলো আপনার ছেলে সুকান্তকে কোনো মেছো পেতনিতে ধরেছে। কিন্তু আপনার ছেলেকে কেন মেছো পেতনিতে ধরেছে সেটা আমাকে আপনার বাড়ি গিয়ে আপনার ছেলেকে ভালো করে প্রত্যক্ষ করতে হবে। তাহলেই আমি আপনার ছেলের জন্য কিছু একটা করতে পারবো। আচার্য বীরেশ্বর ব্রহ্মানন্দ তান্ত্রিক এই কথা শুনে রত্নদেবী হাত জোর করে বলে ওঠে, বাবা ঠাকুর, আপনি কবে যাবেন আমার বাড়ি? আজ এখন গেলে কোনো অসুবিধে হবে আপনাদের? না না বাবা ঠাকুর, কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। তাহলে আজ রাত 11 প্রহর নাগাদ আপনার বাড়িতে আমি যাচ্ছি। শুধু যাওয়ার আগে একটা কাগজে আপনার বাড়ির ঠিকানাটা আমাকে লিখে দিয়ে যান। আচ্ছা বাবা ঠাকুর। এরপর সেদিন রত্নদেবী বাড়ি ফিরতে ফিরতে রাত 9:30 বেজে যায়। রত্নদেবী বাড়ি ফিরে বাড়ির সদর দরজা পেরিয়ে যেই উঠোনে ঢুকতে যাবে, ঠিক সেই সময় সুকান্ত হঠাৎ কোঠা থেকে যেন লাফিয়ে রত্নদেবীর সামনে এসে পড়ে। সুকান্ত রত্নদেবীর সামনে এসে লাফিয়ে পড়তেই রত্নদেবী খুব ভয় পেয়ে যায় ও সেই ভয় জড়ানো দৃষ্টিতে দেখে সুকান্ত তার সামনে উবু হয়ে বসে আছে, তার মুখে একটা বিরাট বড় কাতলা মাছ ধরা। রত্নদেবী বাড়ি ঢুকতেই দেখে সুকান্ত মুখ থেকে মাছটা ফেলে হিসিসি কণ্ঠে মেয়েদের গলায় আবার বলে ওঠে, তুই বুঝি তান্ত্রিকের কাছে গিয়েছিলিস তোর ছেলেকে বাঁচানোর জন্য? পারবি না, পারবি না। তোর ছেলেকে আমার হাত থেকে কিছুতেই বাঁচাতে পারবি না। আমার হাতে ওর মৃত্যু অনিবার্য। এই কথা বলে সুকান্ত দৌড়ে এসে রত্নাদেবীর গলাটা টিপে ধরে। সুকান্ত রত্নাদেবীর গলাটা টিপে ধরতেই রত্নাদেবী কোনো রকমে চিৎকার করে বলে ওঠে, কে আছো? বাঁচাও, আমার ছেলে আমাকে মেরে ফেললো, বাঁচাও। রত্নদেবী যখন সুকান্তর হাত থেকে বাঁচবার জন্য চিৎকার করছিল, ঠিক সেই সময় সুকান্ত হঠাৎ করে ছিটকে উঠোনের মাঝখানে গিয়ে পড়ে। আর সেই সঙ্গে রত্নদেবীর কানে একটা পুরুষের গম্ভীর গলায় মন্ত্রপাঠ ভেসে আসে। নমো কালী কালী মহাকালী কালী কে পাপ হরিণী ধর্মকাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে। মহিষাগঙ্গী মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী আয়ুরোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে। অচেনা একটা পুরুষের গম্ভীর মন্ত্রপাঠ ভেসে আসতেই রত্নদেবী বাড়ির সদর দরজার দিকে তাকায়। দেখে বীরেশ্বর ব্রহ্মানন্দ তান্ত্রিক দাঁড়িয়ে আছে সেখানে। কঠোর জ্বলন্ত দৃষ্টি দিয়ে সুকান্তর দিকে তাকিয়ে চিৎকার করে বলছে, কে তুই? বল শয়তান, কে তুই? ওই নিরীহ ছেলেটা শরীরে প্রবেশ করেছিস কেন? বল। বীরেশ্বর ব্রহ্মানন্দ তান্ত্রিকের প্রশ্ন শুনে সুকান্ত ওরফে সুকান্ত শরীরে ভর করে থাকা দুষ্ট মহিলা আত্মা একটা কান একটু করা বিশ্রী হাসি হাসতে হাসতে বলে ওঠে, আমি কে তোকে বলতে যাব কেন শালা? যা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা বলছি। এই কথা বলে সুকান্ত উঠোনের মাঝখানে পড়ে থাকা কাঁচা কাতলা মাছটা তুলে কাঁচা চিবিয়ে খেতে যাবে, অমনি বীরেশ্বর ব্রহ্মানন্দ তান্ত্রিক বাড়ির ভিতরে ঢুকে সুকান্ত চুলের মুঠি ধরে সুকান্ত দুই গালে ঠাস ঠাস করে চড় মারতে থাকে। বলবি না, বলবি না কে তুই? দাঁড়া দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। এই কথা বলতে বলতে বীরেন্দ্র তান্ত্রিক বেশ 3-4 বার সুকান্তর গালে ঠাস ঠাস করে চড় মারতেই সুকান্ত শরীরে ভর করে থাকা সেই দুষ্ট মহিলা আত্মা চিৎকার করে বলে ওঠে, আমি আমি রূপসা, ওই মুকুন্দ পাড়ের বড় মেয়ে। তা তুই সুকান্ত শরীরে প্রবেশ করেছিস কেন? ও তোর কি অন্যায় করেছে? কি ক্ষতি করেছে? ও সেই দিন রাতে আমার বাবার পুকুরে এসে লুকিয়ে লুকিয়ে মাছ ধরছিল বলে আমি ওর মাছ ধরা সহ্য করতে না পেরে ওর উপর খুব রেগে গিয়ে ওকে তখন ধরেছি। ওকে যখন একবার ধরেছি আর ছাড়ছি না। ওকে আমার সঙ্গে নিয়ে যাবই যাব। তারপর দুজনে একসঙ্গে নিশিরাতে আমার বাবার পুকুর থেকে মাছ ধরে খাবো।
কি মজা হবে। এই কথা বলতে বলতে সুকান্ত হাততালি দিয়ে উঠতেই বীরেশ্বর ব্রহ্মানন্দ তান্ত্রিক আবার চিৎকার করে বলে ওঠে, তুই ওকে তোর সঙ্গে নিয়ে যাবি? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, তোর মজা আমি দেখাচ্ছি। তোর এই আশা কোনোদিনও পূর্ণ হবে না। বীরেশ্বর ব্রহ্মানন্দ তান্ত্রিক এই কথা বলে তার কাঁধে ঝোলা কাপড়ের ব্যাগ থেকে একটা মাঝারি মাপের কাঁচের শিশি বার করে। তারপর সেই কাঁচের শিশি খুলে শিশির ভিতরে থাকা কিছুটা লাল জল হাতে কোষ নিয়ে ঢেলে দেয়। তারপর সেই লাল জল সুকান্তর গায়ে ছেটাতেই সুকান্তর ওরফে ভেতরে থাকা দুষ্টু আত্মা বিকট চিৎকার করে উঠতে উঠতে বলে, আমার আমার সারা শরীর চলে গেল, পড়ে গেল, আমি আর পারছি না। দয়া করে ছেড়ে দে, ছেড়ে দে। বীরেশ্বর ব্রহ্মানন্দ তান্ত্রিক লাল জল ছেটাতে বলে, না না, আমি তোকে কিছুতেই ছাড়বো না। তুই যতক্ষণ না শরীর ছেড়ে চলে যাচ্ছিস। তুই যাবি কিনা বল, না হলে আমি তোকে আরো কষ্ট দেবো, আরো কষ্ট দেবো। এই কথা শুনে সুকান্ত শরীরে ভর করে থাকা সেই মহিলা আত্মা ক্লান্ত গলায় বলে ওঠে, আর কষ্ট দিস না, আমি ওর শরীর ছেড়ে যাচ্ছি। সুকান্ত শরীর ছেড়ে যাওয়ার আগে ওর একটা ইচ্ছে পূরণ করতে হবে, তাহলেই আমি ওই শরীর ছেড়ে যাব। আমি কথা দিচ্ছি তোকে। কি ইচ্ছে পূর্ণ করতে হবে বল, বল তুই আগে আমাকে। সেই দিন রাতে সুকান্ত যে পুকুরে মাছ ধরতে গিয়েছিল, সেই পুকুরে জলের তলায় আমার মৃতদেহটা পড়ে আছে। আমার ওই মৃতদেহটা পুকুরের জলে থেকে তুলে ওই পুকুরের ধারে দাহ করতে হবে। এই সেটা যদি পূর্ণ করতে পারিস, তাহলে আমি সুকান্তকে মুক্তি দেব। আচ্ছা বেশ, তোর ইচ্ছে আজ এক্ষুনি আমি পূর্ণ করব। কিন্তু তুই যে সুকান্তর শরীর ছেড়ে চিরদিনের মতো মুক্তি পেয়েছিস, কি করে বুঝবো? ওই পুকুর পাড়ে একদম দক্ষিণ দিকে একটা বিরাট বড় কদম গাছ আছে। ওই বিরাট বড় কদম গাছটা যদি ভেঙে পড়তে দেখিস, তাহলেই বুঝবি আমি সুকান্তর শরীর ছেড়ে চিরদিনের মতো মুক্তি পেয়েছি। প্রেতাত্মার কথা শুনে ব্রহ্মানন্দ তান্ত্রিক বেশি দেরি না করে রত্নাদেবীকে নিয়ে পালদের পুকুরে যায়। তারপর জলে নামিয়ে বেশ কিছুটা সময় ধরে সারা পুকুর খোঁজাখুঁজি করার পর জলের তলা থেকে একটা কঙ্কাল উঠে আসে। সেই কঙ্কালের গায়ে গোলাপি শাড়ি পরানো দেখেই বোঝা যাচ্ছে এটা একটা মহিলার কঙ্কাল। এরপর ব্রহ্মানন্দ তান্ত্রিক আর বেশি দেরি না করে কয়েকটা কাঠকুটো জোগাড় করে একটা চিতা সাজায়। তারপর সেই কঙ্কালটাকে সেখানে রেখে গায়ে আগুন দিতেই ঠিক সেই সময় একটা মরমর করে আওয়াজ বীরেশ্বর ব্রহ্মানন্দ তান্ত্রিক ও রত্নাদেবীর কানে যেতেই ওরা দুজন পুকুরের দিকে তাকিয়ে দেখে পালদের পুকুরের দক্ষিণ দিকে বিরাট বড় যে কদম গাছটা ছিল সেটা পুরো ভেঙে পড়েছে। কদম গাছটা ভেঙে পড়তে দেখে বীরেশ্বর ব্রহ্মানন্দ তান্ত্রিক রত্নাদেবীর দিকে তাকিয়ে বলে ওঠে শীতল কণ্ঠে, আপনার আর কোনো চিন্তা নেই রত্নাদেবী। সুকান্তর উপর থেকে সব অশুভ কালো বিপদের ছায়া কেটে গেছে। সেই সঙ্গে রূপসার অতৃপ্ত আত্মাও চিরদিনের মতো মুক্তি পেয়েছে ইহলোকের জগতে। বীরেশ্বর ব্রহ্মানন্দ তান্ত্রিকের এই কথা শুনে রত্নাদেবী তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে করতে বলে ওঠে কাঁদো কাঁদো কণ্ঠে, বাবা ঠাকুর, আজ আপনি আমার পাশে ছিলেন বলে আমার একমাত্র ছেলেটাই শয়তান মেয়েছো পেতনির হাত থেকে রক্ষা পেয়েছে, বেঁচে গেল আপনার জন্য, বেঁচে গেল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবা ঠাকুর, অনেক অনেক ধন্যবাদ।